মালিক বলে কিছু নাই, এখানে তারা কাস্টোডিয়ান, তাদেরকে কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে হবে, নট অ্যাজ ওনার অফ ব্যাংকস। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের কতগুলো আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিতও হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন। সেই আইনগুলো কি? আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্টকে আমরা মডিফাই করতে যাচ্ছি। আমরা মনে করি যে এখানে রিব্যালেন্সিং দরকার আছে। এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়, মালিক বলে কিছু নাই, এখানে তারা কাস্টোডিয়ান, তাদেরকে কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে হবে, নট অ্যাজ ওনার অফ ব্যাংকস। এখানে আমরা যেটা করছি যে অন্ততপক্ষে 50% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের প্যানেল থেকে আসবেন। আমার চাচাতো ভাই, মামাতো ভাই, আমার ক্লাস ফ্রেন্ড অমুক, সেটা যেন না হয়। এখানে আমরা চাচ্ছি ডাইরেক্টরসদের মেয়াদটাকে 12 বছর থেকে কমিয়ে 6 বছর করতে, দুটো টার্মে 3+3। এখানে আমরা চাচ্ছি যে 10%-এর বেশি কেউ হোল্ড করতে পারবে না পরিবার হিসাবে, এক্সেপ্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা বা বিদেশি ইনভেস্টর, তাদের ক্ষেত্রে এটা আমরা এক্সিবিশন করে দিচ্ছি। আমরা অনেকগুলো জিনিস নিয়ে আসছি এখানে। এটা খুব ভালো, এটা খুব দরকার আমাদের জন্য যদি গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার, আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকীকরণের একটা বড় ভূমিকা ছিল এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে এবং রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য, বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্ত শাসনের জন্য এদিকে নিয়ে যাওয়া। পৃথিবীর প্রায় সব দেশেই সেটা এখন চালু আছে, বাংলাদেশ এই ব্যাংকের ক্ষেত্রে এটা কিন্তু চালু না। তা আমরা যেটা নতুন একটা অর্ডিন্যান্স দিচ্ছি, বেশি কিছু সেখানে নাই। সেখানে হচ্ছে যে এই অটোনমিটাকে একটা পার্মানেন্সি দেওয়া এবং এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া প্রতিষ্ঠানিক হিসাবে, এবং সেটাকে আমরা যদি করতে না পারি, আমরা যদি মনে করি যে এখনো একটা ডেপুটি গভর্নরের বেতন হবে 70,000 টাকা এবং তার হাত দিয়ে সিগনেচার হয়ে এমডির বেতন হবে 30 লাখ টাকা, তাহলে এটা একটা সাস্টেনেবল সিচুয়েশন। আমাকে কিন্তু পৃথিবীর সব দেশেই, সেটা ভারত বলি, পাকিস্তান বলি, আমেরিকা বলি, কোনো দেশেই সেন্ট্রাল ব্যাংকের স্যালারি স্ট্রাকচার সরকারের সাথে এক হয় না। পাকিস্তানেও ছিল না, বাংলাদেশ আমলে এটা হয়েছে 72 সালে। কেন? আমরা কেন এটাকে ফিরে দিলাম? এখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে। এটা আমার জন্য বলছি না, ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বশীলতা, সেন্ট্রাল ব্যাংকের প্রফেশনালিজম ইত্যাদি বাড়াতে হলে আমাদেরকে কিন্তু এগুলো করতে হবে। কিছু জিনিস ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আমরা করেছি, 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা মিনিমাম গ্যারান্টি দেওয়া হচ্ছে এবং এটাকে শুধু ব্যাংকিং খাত নয়, নন ব্যাংক খাতকেও আমরা এখানে এটার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খোলা হচ্ছে, যেখানে আমরা ব্যাড অ্যাসেটগুলোকে তাদের হাতে ছেড়ে দিতে পারবে ব্যাংকগুলো পর্যায়ক্রমে। এটাও অর্ডিন্যান্সটা রেডি হয়ে আছে। মানি লোন কোর্ট, এখনকার দিনে মানি লোন কোর্ট আছে ঠিকই, কিন্তু কোর্টের জাজ নেই, কোর্টের রেজলিউশন অফ মানে কেস হ্যান্ডলিং বছরের পর বছর থাকে এবং একটার পরে আবার তারা অ্যাপিল করতে পারে বিভিন্নভাবে, জিনিসটাকে দীর্ঘায়িত করে এই নন পারফর্মিং লোন যারা ডিফল্টার্স তারা চিরকাল এটা থেকে বের হয়ে যেতে পারে এবং আইনগতভাবেই তাদেরকে ডিফল্টার হিসেবে ডিক্লেয়ারও করা যায়। এই যে প্রচেষ্টা, এখানে আমরা এই মানি লোন কোর্টটাকে আরও কীভাবে এফিশিয়েন্ট করা যায় সেই জন্য সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ব্যাংক্রাপসি বাংলাদেশে আমরা ধরে নেই যে বিজনেস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে কোনোদিন সেটা আর ব্যাংক্রাফট হবে না, এটা তো হয় না। একটা এক্সিট মেকানিজম থাকতে হয়। পৃথিবীর সব দেশেই ব্যাংক্রাপসি অ্যাক্ট আছে এবং চ্যাপ্টার 11 বা অন্যান্য বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে যেটার মাধ্যমে একটা সম্মানজনকভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান যখন এক্সিট করবে, বন্ধ করে দিবে, সম্মানজনকভাবে চলে যেতে পারবে। সেখানে মারামারি কাটাকাটি পুলিশের ধরাধরি করার কোনো দরকার হবে না। সেই জিনিসটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি, বিকজ ইটস পার্ট অফ বিজনেস লাইফ।
এই পরিবর্তনগুলোর সাথে আমরা যেটা এনেছি অলরেডি সেটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স। আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটারে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি 5টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। তো এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। এটা 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে এবং এটা বাংলাদেশের হাইয়েস্ট এখন হচ্ছে 1500 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল অফ ব্যাংক, যেটা এখানে 35,000 কোটি টাকা। কাজে এটার চাইতে শক্তিশালী ব্যাংক হবে না এবং আমরা আশা করব যে আমরা এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটা সবল ব্যাংক প্রতিষ্ঠা করব সরকারের সাহায্যে। এখানে সরকার 20,000 কোটি টাকা দিচ্ছে এবং আগামীতেও আমাদের আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি। ওয়াচ আউট কোন কোন ব্যাংক এবং এনবিএফআই কারা খারাপের দিকে যাচ্ছে, আর্লি ওয়ার্নিং দেওয়া এবং পরবর্তীতে হস্তক্ষেপ করা। দিস উইল বি পার্ট অফ রেগুলার ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। এটা কোনো আইসোলেটেড ঘটনা হবে না, কোনো বিশেষ কারণে হবে না, যখন দরকার হবে তখনই এটা করতে হবে এবং সেই জন্য একটা ডিপার্টমেন্টও করা হয়েছে, আইন করা হয়েছে এবং সরকারের সাথে আমাদের একটা সমঝোতা আছে যে যখন দরকার হবে সরকার আর্থিকভাবে এই কার্যক্রমকে সহায়তা দেবে। আমরা 9টা এনবিএফআইকে অবসায়ন করতে যাচ্ছি এবং সেই ব্যাপারে সরকার ফুললি কমিটেড। আমরা তাদের ডিপোজিটারদের টাকা পুরোপুরিভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বাকি অ্যাসেটগুলো থেকে আমরা অন্যান্য দায় দায়িত্ব। জি মাননীয় গভর্নর মহোদয়, আপনি কিন্তু থাকবেন পুরো সময় আমাদের সঙ্গে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বাড়াবো না। আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ লটস অফ চ্যালেঞ্জেস, এগুলোকে মোকাবেলা করতে হবে। আগামী দিনের ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে আমি আশা করব তারা এটাকে অনুধাবন করবেন এবং এই খাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের প্রক্রিয়াগত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটাকেও তারা বিশ্লেষণ করে সমর্থন করবেন এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে একটা সার্থক এবং শক্তিশালী ব্যাংকিং খাত আমরা গড়তে পারবো।